নমস্কার, আমি পূজা। ফেরারির সময়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন সকাল 7টা মতো বাজে। আর আমি আজ খুব তাড়াতাড়ি উঠে গেছি। কারণ আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার রয়েছে অনেক রান্না বান্না। কারণ আজকে আমি ভেবেছি ছোট্ট করে একটা জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করব। জানি এই অনুষ্ঠানটা আমার পালন করার কথা নয়, কিন্তু আমি কোনো রকমই নিয়ম কানুন পালন করব না, শুধুমাত্র একটু খাওয়া দাওয়া, এই মাত্র, আর কিচ্ছু না। তো আমি চাটা আগেই বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। সকালে ফোনে দেখলাম যে 11 ডিগ্রি টেম্পারেচার বাইরে, তাই সাহস আর করলাম না বাইরে যাওয়ার। ভাবছি 1 কাপ গরম চা নিয়েই ব্যালকনিতে যাওয়া যাক, তাহলে একটু আমেজ পাওয়া যাবে। তো বাঙালির তো শুধুমাত্র একটা উপলক্ষই দরকার ভালো মন্দ খাওয়ার, আর সেই জন্যই ভাবলাম যে আজ একটু ভালো মন্দ কিছু রান্না করে বাবাইকে খাওয়ানো যাক। আসলে ও খাওয়া দাওয়া করতে খুব ভালোবাসে, তাই ওর জন্য অনেক কিছু রান্না করতে আমার খুব ভালো লাগে। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো আমি সমস্ত কিছু সবজিপাতি আগে গুছিয়ে নিয়েছি, কি কি রান্না করব। সকালের মোটামুটি কাজবাজ আমার কমপ্লিট, ব্রেকফাস্টও করা হয়ে গেছে। আর ও আজকে ল্যাবে চলে গেছে, ওর কিছু কাজ রয়েছে সেই জন্য। তো আজকে এখানে রবিবার, আর রবিবারের ছুটির দিন দেখেই ভাবলাম অনুষ্ঠানটা করি। তো ভাজার জন্য এই সবজিগুলো আমি কেটে নিয়েছি। তো চলুন আগে মাছটা বের করে নিই, কারণ সেটা তো একটু নরম হতে সময় লাগবে। আর এই চিংড়ি মাছটা কস্কো থেকে নিয়ে এসেছিলাম, তো এটা দিয়ে ভাবছি একটু মালাইকারি বানাবো। তাই জন্য এখান থেকে কয়েকটা মাছ নিয়ে নিয়েছি, আর একটু মাটন বের করে রেখেছি, আর অল্প কুচো চিংড়িটা দিয়ে ঝিঙে আলু পোস্ত বানাবো সেই জন্য। তো যাই হোক, আমার গ্যাস অন হয়ে গেছে। এবারে ভাবছেন যে যে খাওয়ার পাতের শেষে মানে দেওয়া হয়, সে আগে এলো কি করে। তো যাই হোক, পাঁপড় আগে প্রথমেই ভেজে নিচ্ছি, কারণ ওই তেলে তখন অন্যান্য ভাজাভুজিগুলো করা যাবে, সেই জন্যই, আর কিচ্ছু না। তো পাঁপড়গুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এগুলো একটা টিস্যু পেপারের উপর রেখে দিয়েছি। তো এরপর বেগুন ভেজে নেব। তো বেগুন কুমড়ো এই দুটোকে অল্পখানি ঢাকনা দিয়ে রেখেছিলাম, যাতে অল্প করে নরম হয়ে যায়। তো এই কুমড়োটা ওই সেদিন যে ফ্রেশ শপিং পেয়েছিলাম, ওখানে পেয়েছিলাম। তো যাতে এই ভাজাভুজিগুলোর অতিরিক্ত তেলগুলো মানে চলে যায়, সেই জন্য আমি একটা টিস্যু পেপারের উপরে এগুলো রাখি। তো এরপরে আলু আর ভেন্ডি ভাজা হয়ে গেল। তো ভাজাভুজির মধ্যে এগুলোই করেছি, আর মাছ ভাজা দিয়ে দেবো, তাহলেই 5 রকমের ভাজা হয়ে যাবে। আর চাটনির জন্য একটু টমেটো কেটে নিয়েছি। আর আমি ভাবছি আগে অল্প অল্প সবজিগুলো কেটে নিই, তাহলে কি হবে, রান্না করতে সুবিধা হবে। এই ঝিঙেটা তো ইন্ডিয়া মার্কেট থেকে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, অল্প অল্প শুকিয়ে গেছে, এই জন্য আজকে ওকে রান্না করে নেব। তো সবজি আমার কাটা ধোয়া কমপ্লিট, আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো দাঁড়ান, অন করে নিই গ্যাসটা, আর ভেনটাও চালিয়ে দিলাম, মানে ওই চিমনিটা, যাতে অসুবিধে না হয়। তো কড়া গরম হতে আমি তেল দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আলুগুলোকে তুলে দেবো। আর বাম দিকে আমি ডাল আর আরেকটা ফ্রাইং প্যানও বসিয়ে দিয়েছি, যাতে অন্যান্য রান্নাগুলো আমি ওদিকটাতে চাপিয়ে নিতে পারি। তো আলু পোস্তে আমি একটু অল্প নুন দিয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম। এটা এবারে অল্প অল্প ভাজা হতে থাকুক, আমি ততক্ষণে পাশের কড়াইয়ে চিংড়ি মাছগুলো, ওই কুচো চিংড়িটা আর ডালটা বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমার কাছে দুটো মাত্রই কড়া রয়েছে, সেই জন্য মানে ভাগ ভাগ করে আমাকে রান্না করতে হচ্ছে, আর অনেকটা সকাল থেকেই শুরু করতে হয়েছে। কারণ 4টা চিমনি, মানে চিমনি নয়, মানে 4টা হিটার থাকলেও যেহেতু দুটো কড়া, একসাথে অনেক রান্না করতে পারবো না। তো পোস্তটাও আমার বাটা হয়ে গেছে, এদিকে কড়া পুরো গরম।
তো এই চিংড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিনেগার, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর কিচ্ছু না। কারণ একটু ভিনেগার না দিলে না আষ্টে গন্ধ করে, মানে এটা অন্যরকমই গন্ধ। তো যাই হোক, এদিকে তো মোটামুটি ঝিঙে আর আলু ভাজাভুজি হয়ে গেছে। এরপর আমি একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, তাতে তরকারির কালারটা খুব ভালো আসে। আর চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, ওই জন্য চিংড়ি মাছটাও আমি অ্যাড করে দিলাম। তো পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা হোক, তারপর একটু জল দিয়ে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিব। তো রান্না শেষ, পোস্ত রান্না, উপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, বাস। তো কড়াটা আমি আরেকবার পরিষ্কার করে নিয়েছি। আর এখন প্রায় সকাল থেকে দুপুর হয়ে গেছে, আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। আর ও খেয়ে চলে গেছে, ও এখন আর আসবে না। আজ রবিবার হলেও ওর ল্যাবে কিছু একটা কাজ রয়েছে, ওই জন্য ও বললো ওর একটু আসতে দেরি হবে। তো এটা হলো ট্রাউট মাছ। তো জানি না এই মাছটার পোস্ত বানাবো ভাবছি, মানে পোস্ত নয়, দই দই পোস্ত আর কি। তো কেমন খেতে হবে জানি না, যাই হোক দেখা যাক, যদি ভালো লাগে। তো আগে কেউ কোনোদিনও এই ট্রাউট মাছের দই পোস্ত খেয়েছে নাকি আমার জানা নেই। তো দেখা যাক আজকে টেস্ট করে যে সত্যি ভালো হয় নাকি। তো এই কড়াই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছটার মালাইকারি বানাবো, কিন্তু পরিষ্কার করতে অনেকটা সময় লাগলো। এগুলো না পরিষ্কার করা ছিল না, এর মানে পুরো যে প্যাকেটিংটা মানে খোলস যুক্ত আর কি। তো সেগুলোকে একটু পরিষ্কার করতে সময় লেগে গেল। যাই হোক, বেশিক্ষণ ভাজবো না চিংড়ি মাছ, বেশি ভেজে নিলে পুরো অনেকটা টান টান হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে একদম রান্নার আমার দক্ষ যজ্ঞ লেগে গেছে। তো দুদিকের কড়াইয়ে মাছ ভাজা কমপ্লিট, দুদিকের কড়াই এবারে আমি মাছগুলোর রান্নাও শুরু করে দিলাম। অলরেডি আমার পোস্ত এক বাটি বেটে নিয়েছি, আর পেঁয়াজ বাটাও হয়ে গেছে, যাতে দুটো রান্না আমি একসাথে করে নিতে পারি। তো এই কড়াটাতে আমি বানাচ্ছি দই পোস্ত। তো এর জন্য আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। তো এটা হতে থাকুক, ততক্ষণে এই মালাইকারিটাও বসিয়ে নিই। এতে ফোড়নে আমি গোটা এলাচ আর শুকনো লঙ্কা দিয়েছি, এবং তার উপরে অল্প করে পেঁয়াজ বাটা। আর এবারে মালাইকারির জন্য তো নারকেলের দুধ লাগবে, কিন্তু তারপর আমার মানে মনে পড়ে গেল যে আমি তো ওই ফ্রিজ যে শপিং করতে গিয়েছিলাম, ওখানে একটা কোকোনাট মিল্ক লাগবে। তো তাহলে নর্মাল মিল্ক কেন দেবো, কোকোনাট মিল্কটাই দেওয়া যেতে পারে। যাই হোক, ভালোই হলো, এই অসময়ে আমার কাজে লেগে গেল জিনিসটা। তো এই দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে দইগুলো এত ভালো হয়, ভীষণই ক্রিমি। অল্প একটু দিলেই দেখছি তরকারিতে বেশ ভালো হয়ে যায়। তো মালাইকারির মশলা আর একটু ভাজা ভাজা হোক, আমি দুটোতেই অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যাতে কালারটা ভালো আসে আর কি, আর কিছু না। আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দেবো, মানে ঝাল লঙ্কা যেটা, সেটার। তো আগে আমি পোস্তটা মালাইকারিতে দিয়ে দিলাম, এটা কষতে থাকুক। ততক্ষণে ওই দই পোস্তর মশলাটাও অল্প করে ভাজা হোক, তারপর ওটাতে দই পোস্ত সমস্ত কিছু অ্যাড করব। তো রান্না হতে হতে লাস্টে মনে হলো যে আমি দুটো তরকারিতে লবণই দেইনি, তো লবণটাও আমি যুক্ত করে দিলাম। আর একটু করে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দই পোস্তটাতে একটু হলুদ দিয়ে দিয়েছি। তো চলুন আমি রান্না করতে থাকি, আপনারা আমার সঙ্গে থাকুন। তো রুই পোস্ততে আমি পোস্তটা অ্যাড করে দিয়েছি, এবারে এটা অল্প অল্প ভাজা হোক। আর মালাইকারির এদিকে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এই কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। তো এটাও হতে থাকুক, তারপর চিংড়ি মাছ অ্যাড করে দেব। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ ফুটুক।
রুই পোস্ততে পোস্ত দিয়ে তো ভালো করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। তেল বেরোতে অল্প একটু ওই দই যে বের করে রেখেছিলাম, দই আর কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তাতে একটা গন্ধ খুব ভালো আসে। আর মালাইকারিতে একটুখানি চিনি দিলাম, কারণ মালাইকারিতে একটু মিষ্টি হলে ভালো লাগে। আর অল্প করে একটু ঘি দিয়ে মালাইকারিটা আমি বন্ধ করে দেবো, দিলেই হয়ে যাবে। এই ঘিটা তো বাড়িতে বানিয়েছি। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে এই ঘিটা বাড়িতে বানানো। আর রুই পোস্তর মশলা একেবারে তৈরি। আমি মাছও দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, তো একটু বিশ্রাম করি, তারপর আবার রান্না বসাবো। তারপর মনে পড়ে গেল যে বিশ্রাম কি করে করব, আমার তো এখনো মাটনই রান্না হয়নি। তো যাই হোক, কড়াই আর মানে আমি খালি করলাম না, একেবারে প্রেসার কুকারেই মাটনটা বানিয়ে নিব ভাবছি। কিন্তু আবার কড়াই থেকে তরকারি কৌটোগুলোতে রেখেছি, কারণ মনে পড়লো যে আবার বাসন্তী পোলাও বানাতে হবে, তার জন্য আমার বড় কড়াইটা লাগবে। তো মাটন করার জন্য আমি একটু সর্ষের তেলের ওপরে শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা মানে পেঁয়াজ, যেটা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই পেস্টটা হলো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এর উপরে আমি এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো মাটন আমি সেইভাবে কখনোই রান্না করি না, কারণ হয়তো ভালো হয় না, বা আমার এটা ধারণা যে আমি ভালো বানাতে পারবো না মাটন, এই ভয়ে আমি কখনোই মাটন রান্না করি না। তো তার আগে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিই, হলুদ, লঙ্কা, ধনে আর জিরে। তো এবারে অল্প একটুখানি জল দিয়ে আমি ঢাকনাটা এমনি ঢাকিয়ে রাখবো আর কি। তো যা যা বলছিলাম যে মাটন এই ভয়েই আমি রান্না করি না, কিন্তু আমার শাশুড়ি মা, আমার মা খুব ভালো মাটন বানায়, মানে ভীষণই টেস্টি। তো বাড়িতে ওনারা মানে বানিয়ে নেন, ওই জন্য আমার আর কোনোদিনও সেইভাবে বানাতে হয় না। আর আমি ভয়ও পাই যে মাটনটা যদি বাজে রান্না করে ফেলি, তো এই ভয়ে। আর কিন্তু এই এখানে এসে বিদেশে আপনারা কে বানিয়ে দিবে, নিজের সব কাজ তো এখানে নিজেকেই করতে হয়। তাই ভালো হোক আর খারাপ হোক, আজ আমি বানিয়েই নিলাম। তো দেখতেই পাচ্ছেন যে মাটন থেকে ভালো মানে মোটামুটি তেল ছেড়েছে, আর খুব ভালো গন্ধ বেরোচ্ছে মাটনটা থেকে। ভাবছিলাম যে এখানে এসে মাটন কেমন খেতে হবে। যাই হোক, খুব ভালো একটা স্মেল উঠেছে। আর যখনই কিনে এনেছিলাম ওকে বলেছিলাম যে তুমি ছোট ছোট করে পিস করে দাও, ও বললো না, এইভাবেই বড় পিস থাকুক, দেখতে ভালো লাগবে, খেতে ভালো লাগবে। তো যাই হোক, রান্না করতে করতে মনে হলো যে মাটনে যে আলু দেবো, আমি আলুই ভেজে রাখিনি। তো যাই হোক, আমি কাঁচা এমনি জাস্ট আলুটাকে দিয়ে দিয়েছি, কারণ অনেকক্ষণ প্রেসার কুকারে নাড়াতে ওটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তো অল্প আমি গরম জলও দিয়ে দিয়েছি। এবারে এটা হতে থাকুক, সিটি দিলেই বন্ধ করে দেবো। এবার বন্ধ করে দিই, এই হিটারের গরমেই আস্তে আস্তে এটা হবে। তো বাসন্তী পোলাওয়ের জন্য আমি তো চালটা আগে থেকেই ধুয়ে শুকনো করে নিয়েছি। এর ওপরে আমি এলাচ, চিনি, না চিনি, সরি চিনি নয়, লবণ আর একটু ঘি আর আদা ভালো করে মাখিয়ে ০.৫ ঘন্টার জন্য রেখে দেব। এবারে অনেকেই বলতে পারেন যে এটাতে আমি হলুদ দিলাম না কেন? তো আমি যখন বাসন্তী পোলাও মানে বানাই, তখন আমি এই চালটা যখন আমি মাখাই, এর সাথে হলুদ দিই না। কারণ আমার মনে হয় যে এই প্রথম থেকে যদি হলুদটা দিয়ে দেওয়া হয়, তাহলে চালটা অনেক বেশি শক্ত হয়ে যায়। মানে যতই, এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা ধারণা, মানে আমার মনে হয়, তাই আমি দেই না। তো যাই হোক, কড়া আবার আমি পরিষ্কার করে নিয়েছি, তাতে একটু ঘি দিয়ে কাজু, কিশমিশ, তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি, এবং অল্প করে ভাজার পর আমি এই চালটা যে মাখিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। এবারে এটা ১-২ মিনিট একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপর এটাতে গরম জল অ্যাড করে দেবো। এটা ওই ছোট বাটির ১ বাটি মতো চাল নেওয়া আছে। এবারে ১ বাটি চালে আমি ২ বাটি জল নিয়েছি, গরম জল। তো এটা অ্যাড করে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। তো
আমি এইভাবেই বানাই। আপনারা চাইলে এইভাবে বানিয়ে দেখতে পারেন যে রাইসটা মানে শক্ত হয় না। তো আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি 10 মিনিট পর যখন খুলে দেখি চালটা নরম হয়ে গেছে অলরেডি, তখনই আমি একটুখানি হলুদ অ্যাড করলাম। আর চিনিটা একদম শেষে দেব। তো টেম্পারেচারটা একদম কমিয়ে দিয়ে আমি আরও 10 মিনিট রেখেছিলাম। দেখুন যে প্রত্যেকটা ভাত একদম কত ঝরঝরে দেখতে লাগছে। তো এরপর ওপর থেকে আমি একটু ব্রাউন সুগার দিয়ে দিয়েছি। আরও কিছুক্ষণ নেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। স্টিমে আরও 10 মিনিট মতো থাকলে আরও সুসেদ্ধ হয়ে যাবে। তো এখানে এটা হতে থাকুক, আমি ততক্ষণে রেডি হয়ে বাদবাকি খাবারগুলোকে তৈরি করি। কিন্তু হ্যাঁ, আমার তো এখনো চাটনিটাই বানানো হয়নি, এই কড়াটা আবার খালি করতে হবে। তো দাঁড়ান, কড়াটা আগে পরিষ্কার করে খালি করি, তারপর আবার চাটনি বানাচ্ছি। তো রান্নার আর আমার শেষ হয় না, সকাল থেকে শুরু করে এখন সন্ধে প্রায় 6টা মতো বেজে গেছে, কিন্তু আমার রান্না মানে চলেই যাচ্ছে। মাঝে একটু একটু আমি অবশ্য রেস্ট নিচ্ছিলাম। তো চাটনির জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিলাম। তো আমার কাছে তো খেজুর নেই, ওই জন্য আমি কাজু কিশমিশ দিয়ে চাটনিটা বানাবো। তো ওই যে বলছিলাম, রান্না করতে করতে আমার একটা রান্নার কথা মনে হচ্ছে। বাসন্তী পোলাও তো বানানো হয়ে গেছে, কিন্তু প্লেন রাইস বানানো হয়নি। তো সেটা মনে হওয়ার পর আমি আবার এমনি ভাতও বসিয়ে দিলাম। যাই হোক, এটা হতে থাকুক। তো আজকে সন্ধেবেলা করার কারণ অনুষ্ঠান হলো, বাবাই যেহেতু ল্যাব ছিল, ও সকাল থেকে তো ব্যস্ত, তাই ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আজকে রবিবার দুপুরবেলা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো, তুমি থাকতে পারবে? তো বললো যে আমার পক্ষে সম্ভব নয় দুপুরে থাকার, তুমি রাত্রেবেলা করো, আমার কোনো অসুবিধে নেই, আমি খেয়ে নিব। তো সেই জন্য আমিও মানে ভালো হয়েছে যে অনেকটা সময় পেয়ে গেছি রান্না করার। সত্যি যদি দুপুরে হতো তাহলে সকাল থেকে আমি এতগুলো রান্না করতে পারতাম না। কারণ এখানে তো ধরুন কাটা থেকে বাটা ধোয়া সমস্ত মানে নিজের হাতে। তো সেই জন্য সময়টা পেয়ে খুব ভালোই হয়েছে। তো এই চাটনি আর ভাতটা হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। এরপর ও এসে গেছে। বাসন্তী পোলাও থেকে এত ভালো গন্ধ বেরিয়েছে, ও নাকি নিচ থেকে আসার সময় গন্ধ পেয়েছে। তো যাই হোক, চাটনিটা প্রায় হয়ে গেছে, ভাতও গড়ানো আমার কমপ্লিট। এরপর আমি খাওয়ার প্লেট সাজিয়ে নিই, তারপর আপনাদের সামনে আসছি। তো প্লেটটা আমি এইভাবেই সাজিয়েছিলাম। তো আমিও শাড়ি পরে রেডি হয়ে গেছি, আর এইগুলোই মোটামুটি আমি আয়োজন করতে পেরেছি। তো ভাজা বলতে মাছ ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর ভেন্ডি ভাজা, আর রাইস তো বাসন্তী পোলাও আর সাদা ভাত। আর সাদা ভাত খাওয়ার জন্য ডাল, ঝিঙা আলু পোস্ত, আর বাসন্তী পোলাও খাওয়ার জন্য আমি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি, আর ওটা হলো মাছের দই পোস্ত, আর এটা মাটন, আর এটা চাটনি, আর এটা আমার নিজের হাতের বানানো গাজরের কালাকাঁদ আর পাঁপড়, আর সঙ্গে 5 রকমের ফল দিয়েছি, আর একটু স্যালাড। তো বাবাই, এই ছোট্ট আয়োজন তোমার জন্য, জানি তোমার ভালো লাগবে, তো এসে বসো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখনো কত পরিষ্কার আকাশ। এখন ওই 7টা মতো বাজে, কি একটু বেশি হবে। তো এইটাই ছিল আমার আয়োজন। আমার মা ভিডিওটা দেখলে খুব খুশি হবে যে তার জামাইকে আমি সুন্দর আয়োজন করে খেতে দিয়েছি। কারণ আমার মাও ভীষণ ভালোবাসে তার জামাইকে অনেক কিছু বানিয়ে খাওয়াতে। আসার সময় মানে পালন করেছে, তাও সেদিন মায়ের খুব মন খারাপ হয়ে গেছিল জামাই ষষ্ঠীর দিন। তো যাই হোক, ও খাক।
তো যেহেতু প্রথম থেকেই বাইরে বাইরে থাকে, তাই কোনোদিনও আর জামাই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠীটা হয় না। তো ও খাচ্ছে, ও বলছে যে আমাকে আমার খাবারটা নিয়ে আসতে। তো দাঁড়ান, আমি আমার খাবারটা নিয়ে আসি। তো আমি আমার খাবারটা নিয়ে এসে গেছি। ওকে উম আমি মাঝে মাঝে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে। তো ও বলছে খুব ভালো খেতে হয়েছে। যাই হোক, ও খেয়ে নিক। আমাদের খাওয়া আজকের মতো শেষ। কটার সময় রিটার্ন করলে? এখন সন্ধে 7:30 বাজে। তো অনেক কিছুই খেতে পারিনি, প্রচুর খাওয়ার রয়ে গেছে। যাই হোক, দিনের আলো দেখতে দেখতে আমাদের আজ খাওয়া হয়ে গেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। তো আপনাদের তো টাটা বলা হয়েই গেছিল। তারপর ও বলল যে এত খাওয়া দাওয়া হয়েছে, চলো একটু হেঁটে আসি। তো এই ছোট্ট কুকুর ছানাটা দেখে আমি এত ভয় পেয়ে গেছি, ও বারবার চলে আসছে। তো ফটো তুলতে তুলতে ওকে আমি বলছি যে আমাকে বাঁচাও, ও আসছে। তো যাই হোক, এত খাওয়া দাওয়া হয়েছে। এখানে আমাদের যে লন্ড্রি রুম আছে, ওইখানে ভেতরে মানে একটা ছোট্ট মতো সাইডে ফ্রিজ রাখা আছে, চাইলে এবং অনেক কোল্ড ড্রিঙ্কস, চিপস রাখা আছে। তো চাইলে ওখান থেকে কেউ মানে কিনে খেতে পারে। তো ওকে আমি বললাম যে চলো, এত খাওয়া হয়েছে, বাড়িতেও কোল্ড ড্রিঙ্কস আনা নেই, তো ওখান থেকে একটা আমাকে কিছু একটা কোল্ড ড্রিঙ্কস কিনে দেবে, আর একটু ঘোরাও হবে। তো ও বললো ঠিকই আছে, চলো তাহলে একটু কোল্ড ড্রিঙ্কস কিনে খাওয়াই যাক, আর একটু হাঁটাহাঁটি করা যাক, কারণ এত খাওয়া দাওয়া হয়েছে, একটু হাঁটাহাঁটি করে নেওয়াটা ভালো। তো দেখছেন এখনো মানে আকাশ অনেকটাই পরিষ্কার, সূর্য প্রায় অস্ত যাবে এরকম সময়, কারণ এখন তো এখানে রাত্রি হতে হতে 9টা বেজেই যায়। তো চারিপাশের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সূর্য অস্ত যাওয়ার শেষ আলোটুকু এই দেওয়ালগুলোতে এসে পড়ছে। তো যাই হোক, ওকে দিয়ে আমি অনেকগুলো ফটো তুলিয়ে নিলাম আজকে, আর এইভাবেই আজকের দিনটা আমরা কাটালাম। তো আজ তাহলে এই পর্যন্ত থাক, দেখা হবে তাহলে নতুন কোনো পর্বে নতুন কিছু নিয়ে। টাটা।